হরে কৃষ্ণ। ইসলাম বাংলার পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। এখন আমরা শিল প্রভুপাদের, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, তার গুণমহিমা কীর্তন শ্রবণ করছি ধারাবাহিকভাবে। তো এই ধারাবাহিকতায় শ্রীপাদ যদুনন্দন প্রভু, যে কিনা 2 যুগের বেশি শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে সেবা করছেন, তা প্রভুকে আমরা পেয়েছি। তা উনার শ্রীমুখ থেকে পরবর্তী যে শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের সাথে ছিল প্রভুপাদের যা লীলা কাহিনীগুলো হচ্ছিল, তার অনেকটা অংশ আমরা পার করে এসেছি। এখন একটা অংশে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। এখন প্রভুর কাছ থেকে সেই কথাগুলো আবার শ্রবণ করবো। হরে কৃষ্ণ। নমস্কার। ইসকনের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তা আপনারা ধৈর্য সহকারে শুনছেন, শ্রবণ করছেন। আমাদের যারা ব্যক্তি ভাগবত, গ্রন্থ ভাগবত আপনারা শ্রবণ করেন, তো এনাদেরকে বলে ব্যক্তি ভাগবত। শিল প্রভুপাদ এবং তার যারা অন্তরঙ্গ শিষ্যবৃন্দ, শিষ্য শিষ্যা, তাদের জীবনী, তাদের সঙ্গে শিল প্রভুপাদের কীভাবে সাক্ষাৎ হয়েছিল, তাদের যে অভিজ্ঞতা, সেই নিয়ে আমরা আলোচনা করছি। তো আমরা আমাদের হৃদয়ের রাজ গুরু মহারাজ শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের সম্বন্ধে আলোচনা করেছি, আপনারা শ্রবণ করেছেন। তো আজকে আলোচনা করতে চাই যে তৎকালীন যুগে যখন শিল প্রভুপাদ ছিলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী, এই কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, আপনারা জানেন, অমিত শাহ এসেছিলেন। তো আমাদের ওই শিল প্রভুপাদের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি মুখ্য সচিব পুলিশ পুলিশ মন্ত্রী ছিলেন, পুলিশ মন্ত্রী, তিনি, তার নাম হচ্ছে তরুণকান্তি ঘোষ। তিনি প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। তিনি ভগবত বংশে উদ্ভূত, তার দাদু ঠাকুরদা তিনি ভগবত ভক্ত। হ্যাঁ, তিনি বলতেন যে ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন সপ্তম গোস্বামী। এবং তিনি জানেন, তিনি বলেছেন যে অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন। তো সেই হিসাবে তরুণকান্তি ঘোষ, হ্যাঁ, তিনি একজন বিরাট পত্রিকার সম্পাদক। আমি সেটা জানি কোন পত্রিকার সম্পাদক, সেখানে উল্লেখ নেই, যুগান্তর পত্রিকা। হ্যাঁ, তো বিরাট বড় পত্রিকার সম্পাদক। তা তিনি ওই দাদুর কথা অনুসারে তিনি শিল প্রভুপাদকে দর্শন করতে আগ্রহী হয়েছেন, এসেছেন। এগুলো বর্ণনা করছেন কে না, শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ। তিনি যেটা দর্শন করছেন সেটা আপনাকে বলছেন আর কি। তো তিনি এসেছেন শিল প্রভুপাদকে দর্শন করতে। তো ওনার ইচ্ছা শিল প্রভুপাদের চরণ স্পর্শ করবেন, কিন্তু অদ্ভুতভাবে উনি করছেন, উনি পিছন দিক দিয়ে, হ্যাঁ, টেবিলের পিছন দিক দিয়ে ওনার চরণ স্পর্শ করবেন, ওনার মানে অজান্তে। এখন তখন তো বিদেশি ভক্ত আছে আশেপাশে, ব্রহ্মানন্দ, দ্য বিগ বডি, তিনি আছেন বডিগার্ড। তা দেখছেন কী ব্যাপার, একজন পিছনে প্রভুপাদকে কি করতে যাচ্ছে, অ্যাটাক করতে যাচ্ছে নাকি। তো উনিও ওনাকে অ্যাটাক করতে যাচ্ছেন। তখন প্রভুপাদ বলছে থামো 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 থামো, যে উনি একজন বিখ্যাত ব্যক্তি, আমার দর্শন করতে এসছেন, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখন প্রভুপাদের চরণ স্পর্শ করলেন, আর শিল প্রভুপাদ ওনাকে আশীর্বাদ করলেন। জয় শিল প্রভুপাদ কি জয়। এটা কি বর্ণনা করছেন, হ্যাঁ, এরকম তিনি প্রভুপাদ যে কত কৃপালু সেটা বর্ণনা করলেন। শুধু কৃপালু না, গুরুদেব যে শুধু কৃপাই করে যাবে আর শাসন করবে তা না। গুরুদেব কেমন হবে, আদর্শ গুরু, তিনি হচ্ছেন বজ্রের মতন কঠোর আর কমলের মতো কোমল। হ্যাঁ, তো শুধু আমাদের তোষামত করে গেলেন, ভেরি গুড বলে গেলেন তা না। তো এর প্রত্যেকের অভিজ্ঞতা আছে। তা গুরুদেবের ভৎসনা যদি না খাওয়া হয় তাহলে আমাদের জীবন সার্থক হয় না, তাই না? হ্যাঁ, তো সবই সমান, ভৎসনা এবং প্রশংসা সবই সমান এই পারমার্থিক জগতে। তা শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলছেন যে একবার সেবা সংক্রান্ত কাজে, মানে কথায়, আলোচনাতে শিল প্রভুপাদের শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজকে প্রচণ্ড ভৎসনা করেছেন, বকাঝকা করেছেন। হ্যাঁ, তো করেছেন, তাতে উনি তো আমাদের মতন মনুষ্য হওয়ার মতন না উনি। হ্যাঁ, আমাদের যেরকম ঠুনকো আমাদের সেন্টিমেন্ট, হ্যাঁ, কেউ কিছু বললে আমাদের মন ভারী হয়, ভারাক্রান্ত হয়ে যায়, সেরকম তো না। ওনারা তো এসেছেন তো গুরুদেবের সেবা করার জন্য। তা যাই হোক, বকাঝকা খেয়েছেন, খাওয়ার পরে তো ওনার পাশের কাছে আছেন, চলে গেছেন। তারপরে অনেকক্ষণ পর যখন এসছেন শিল প্রভুপাদের কাছে, আমাদের তো আসতে তো হবেই না, তাকে ছাড়া আমাদের কোনো গতি নেই। তখন শিল প্রভুপাদ বলছেন, শোনো, তোমাকে আমি খুব বকেছি না, তো আমি খুব কঠোর ব্যক্তি, তুমি কিছু মনে করো না।
আমার কথার মধ্যে খুব কর্কশতা আছে, হ্যাঁ? তো গুরু মহারাজ তো অবাক, হুম, কি বলছেন, কেমন করে বলছেন? হুম, হুম, তো উনি তো এত কিছু মনে করেননি। হুম, কিছু মনে করবেন না। আমি, না, 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 মনে করবো কেন? আমারই তো ভুল হয়েছে। আপনি তো ঠিক করেছেন, ঠিকই আমাদের বলেছেন। বকেছেন। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আপনি ভুল ধরে হ্যাঁ, ফেললেন। হ্যাঁ, তো এইটা আমাদের এই ভক্তি জীবনের একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের সেবার মধ্যে এরকম ভৎসনা আমাদের খেতেই হবে। হুম, হ্যাঁ, বলেন ইস্কনে কি বলে? ইস্কনের ডাল আর কি? ইস্কুলের ডাল আর ইনচার্জের গাল। হ্যাঁ, ইস্কনের ডাল আর গাল না খেলে সে ভক্ত হতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, তো সুতরাং সবসময় সে ছিল। এখন দেখতে পাচ্ছেন যে গুরুবর্গ তারাও এরকম ভৎসনা পেয়েছেন। তার থেকে তারা আরও অনুপ্রেরণা পেয়েছেন। তো সেটাই বললেন যে প্রভুপাদ তিনি যেমন কৃপা করেন সেরকম বকাঝকা দেন। হুম। আর এই যে মায়াপুরে ১ম যে বিল্ডিংটা হয়েছিল কোনটা জানেন তো? ১ম হয়েছিল লং বিল্ডিং না লোটাস না, বিল্ডিং? লোটাস বিল্ডিং। লোটাস, ওকে লোটাস লোটাস। বিল্ডিং, লোটাস বিল্ডিং তো হয়েছে ওইখানেই ৪ তলা বিল্ডিং। ওইখানেই প্রভুপাদ বসবাস করতেন। আচ্ছা। ওইখানে বসবাস করতেন। তো এখন যেরকম সবকিছু আছে, লিফট-টিফট সব আছে, তখন তো অত কিছু ছিল না। তার মানে আগে লোটাস বিল্ডিং এর নিচেই মন্দির ছিল। হ্যাঁ, মানে প্রপাত এখন যেখানে আছে সেখানে মন্দির ছিল। হ্যাঁ। আচ্ছা। নিচে ছিল মন্দির, হ্যাঁ, আর উপরে গেস্ট হাউস এবং গেস্ট হাউস, ওনার থাকার জায়গা। ওনার থাকার জায়গা। আচ্ছা। কিন্তু আপনার ড্রেনিং সিস্টেমটা তো ছিল না। পুরানি যাকে বলে বাংলা আচ্ছা, ভাষায়, আচ্ছা। হ্যাঁ? হুম, হুম। ছিল না। তো তখন ওই মানে গুরু ভক্তি সেবা করার সুযোগটা অনেক ছিল। ও আচ্ছা। হ্যাঁ? প্রভুপাদ যে প্রকৃতির ডাকে যে সাড়া দিতেন, হুম, হ্যাঁ? তো তখন সেগুলোকে যথাসময়ে গুরু মহারাজ যেতেন, করতেন, জল-টল পরিষ্কার দিতেন, হ্যাঁ, পরিচ্ছন্ন করতেন। ক্লিনিং করে। তো হুম, এমনকি পয়ঃপ্রণালী ছিল না, হুম। তো ওটাকে নিয়ে স্থান থেকে স্থানান্তরিত করা হতো। আচ্ছা। হ্যাঁ? হুম, তো এরকম আছে না অনেক আচার্যের, হ্যাঁ? হুম, হুম, তো যাই হোক, তো এরকম একবার শিল প্রভুপাদ এরকম গেছেন। আপনার বাংলা ভাষায় মানে ইংলিশে ওয়াশরুম বলে না? ওয়াশরুম ওয়াশরুম। বলে, হ্যাঁ। হুম, আর বাংলা ভাষায় আমরা পায়খানা বলি। পায়খানা, তো প্রভুপাদ টয়লেট টয়লেট বলে, যেটা হ্যাঁ। বোঝেন। তো প্রভুপাদ গেছেন। তো আর জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ তো বাইরে ছিলেন। হঠাৎ শিল প্রভুপাদ জয় পতাকা, জয় পতাকা করে ডাকছেন। তো জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ তো শুনেছেন, দৌড়ে এসছেন। দেখছেন যে প্রভুপাদ বাথরুমের যে ওই টয়লেটের একটা দরজায় হুম। ধরে আছেন দাঁড়িয়ে, আর সেখানে একটা বিষাক্ত সাপ ও সে আচ্ছা। সে চাপা পড়ে আছে, হ্যাঁ? ও, চাপা পড়ে আছে। আর সেই অবস্থায় প্রভুপাদকে ছোবল মারার চেষ্টা করছেন। ও স্পর্শ করতে পারছে না, আচ্ছা। ছোবল মারার চেষ্টা করছেন। মানে হ্যাঁ? দরজায় চাপ খেয়ে আছে হ্যাঁ, হ্যাঁ, সাপটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো যখন এসছেন, জগৎ গুরু মহারাজ এসছেন, তখন দেখছেন এই অবস্থা। যে প্রভুপাদ কিন্তু নিশ্চুপ আছেন। উনি ডেকেছেন কিন্তু উনি হুম, কিন্তু আতঙ্কিত না। আচ্ছা। দেখে উনি শান্তভাবে দাঁড়িয়ে আছেন। তখন এটাতে একটা মানে এমার্জেন্সি কেস। হুম, হুম। তৎকালীন, হ্যাঁ, একটা আপৎকালীন ব্যবস্থা। আপাতকালীন তখন অবস্থা। ওটাকে তো মারতেই হবে। শাস্ত্রে উল্লেখ আছে না? যে হুম, বিষধর থেকে মারতে বিষধর কোনো সাপ। অসুবিধা নেই। হুম, তখন তাকে মারা হয়েছে। তখন শিল প্রভুপাদ বলছেন যে, "ভালোই করেছো এসেছো। এ তো বিষধর সাপ। মনে হয় নিশ্চয়ই এর আশেপাশে কোনো এরা সবসময় জোড়ায় থাকে।" আচ্ছা। আমরা সবাই জানতাম না ছোটবেলা থেকে? হ্যাঁ, 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 আপনারা হ্যাঁ। সবাই জানেন না যে সাপ সবসময় একটা জোড়ায় সাপের থাকে? সাথে একটা সাপ থাকে। হ্যাঁ। তখন শিল প্রভুপাদ বলছেন যে, "দেখবে এর সঙ্গে নিশ্চয়ই একটা আছে, সঙ্গী আছে বা হুম। সঙ্গিনী আছে।" তখন খোঁজা হলো, খোঁজা ও তো পালিয়ে গেছে। সঙ্গিনী পালিয়ে থাকে নাকি? সঙ্গিনী আচ্ছা ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে। তো তিনি দেখলেন যে উপলব্ধি করলেন যে শিল প্রভুপাদ তাকে ডেকেছেন, কিন্তু তিনি ভীত সন্ত্রস্ত না। হুম, তিনি এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তাকে ডেকেছেন, সাহায্য চেয়েছেন, সেবা পেয়েছেন, সেবা করেছেন। হুম, হ্যাঁ? তো এর থেকে একটা শিক্ষা নিলেন যে বিপদের মধ্যে তিনি কতটা নিশ্চল, শান্ত, হ্যাঁ, আছেন, হুম। এবং তখনকার যে অবস্থা সেটা বর্ণনা করলেন। না অনেকে ভাবে যে ভক্তরা ভয় পাবে কেন? এখানে হ্যাঁ, বোঝাচ্ছে প্রভুপাদ। হ্যাঁ, ভয়ের ব্যাপারটা নয়। আমি একটা জায়গায় শুনছিলাম যে একটা কাঁচা লঙ্কা যদি ভক্তরা খায় আর বাইরের লোকেরা মানে মানে কর্মীরাও খায়, সে ঝাল কিন্তু একই লাগে। কিন্তু ওই ঝালের কর্মীরা ঝাল লাগলে যেরকম একটা পরিস্থিতি তৈরি করে, ভক্তরা ঐরকম মুড না। ভক্তি করার মাধ্যমে তাদের ভিতরে যে অবিচলতা ভাব বা বুঝতে পারছে যে একটা কিছু হয়েছে, বিপদকালীন অবস্থা হয়েছে। কিন্তু সেটা সবসময় না, স্থায়ী না, ক্ষণস্থায়ী। এটা হ্যাঁ, ভক্তরা বুঝতে পারে। সেজন্য ভক্তরা অতটা ভয় পায় না। প্রভুপাদ এখান থেকে এভাবে শিক্ষা দিচ্ছেন যে সাপ বাথরুমের ভিতরে ঢুকে গেছে, কিন্তু তাতে কি হয়েছে? একজনকে ডাক দিয়েছেন, গুরু মহারাজকে ডেকেছেন। মহারাজ এসছেন, সমাধান হয়ে গেছে। তাই বলে একদম হৈ হুল্লোড় করার কিছু দরকার নেই। আপনারা এগুলো হয়তো কেউ শুনেছেন বা শোনেননি। তো হুম। আশা করি কেমন লাগছে? ভালো লাগছে নিশ্চয়ই? হ্যাঁ, আমার তো খুব হ্যাঁ, ভালো লাগছে। সেরকম, আপনাদের ভালো লাগলে হ্যাঁ, আমাদের কমেন্ট করবেন যে কিরকম লাগছে। হ্যাঁ। একবার প্রভুপাদ কলকাতায় গিয়েছিলেন।
তো কলকাতার মন্দির আপনারা অনেকে হয়তো দেখেছেন, শ্রী রাধা গোবিন্দ মন্দির, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আছে। হ্যাঁ, তো সেখানে তো একটাই জায়গা, একটাই ঘর, সেখানে উল্টে পাল্টে ওরা ঠিকঠাক করে, কখনো হ্যাঁ, সিঁড়িটাকে হ্যাঁ, কাপড় হ্যাঁ, দিয়ে হ্যাঁ। মজেক করে, হ্যাঁ, ঘুরি ফিরি করে। তো শিল প্রভুপাদ ওই মন্দিরে থেকে একবার নামছিলেন সিঁড়ি দিয়ে। আচ্ছা, হুম, তো সিঁড়ি দিয়ে নামতে নামতে, এটা স্বাভাবিক, সবারই হয়, এটা পা পিছলে যাওয়ার মতন, মনে হচ্ছে না পড়ে যাবেন হুম। এরকম অবস্থা। আর ওটা একটাই ধাপ। হ্যাঁ, হ্যাঁ। হুম, তখন যারা পিছন, পিছন যারা তার পদাঙ্ক অনুসরণ করছেন শিষ্যবর্গ, হ্যাঁ? সুবোধনায় মানে যারা আশেপাশে ছিলেন, তো একজন বলছেন যে, "প্রভুপাদ, আপনি পড়ে যাচ্ছেন, সাবধান।" বলছে। শিল প্রভুপাদ দাঁড়িয়ে পড়লেন। বলছে, "আমি পড়ে যাচ্ছি, আমি সাবধান কি হব? তোমরা দেখবে আমাকে। আচ্ছা, শিষ্যরা দেখবে গুরুদেবের, হ্যাঁ, ভালো মন্দ, হ্যাঁ, হ্যাঁ, সমস্ত রক্ষা করবে। আর গুরুদেব হুম, শিষ্যদের শিষ্যদের ভালো মন্দ দেখবে। পারমার্থিক দিকটা দেখবেন, হুম, হুম, যে কীভাবে তার অগ্রগতি হবে। এইভাবে দুজনের মধ্যে একটা আদান-প্রদান। তো আমি নিজেকে কেন দেখব? আমি তো তোমাদের জন্য চিন্তা করছি। হুম, হুম। তোমরা আমাদেরকে দেখবে, হ্যাঁ? আচ্ছা, তো এর থেকে আপনারা নিশ্চয়ই যে শিক্ষা লাভ করলেন যে আমাদের সবসময় গুরুদেবের ভালো মন্দ আমাদেরকে দেখতে হবে। আর গুরুদেব তো আমাদের অন্তর্যামী, তিনি তো হুম। আমাদের রক্ষা করছেন, হ্যাঁ, আমাদের সবকিছু ভালো কখনো, চাচ্ছেন। কখনো গুরুদেব সেবা দেওয়ার জন্য বা আমাদের কতটা দায়িত্ব কর্তব্য গুরুদেবের প্রতি আছে সেটা দেখার জন্য, দেখানোর জন্য অনেক সময় এইসব লীলাগুলো করে থাকেন। হ্যাঁ, সেই কলকাতায় তিনি একবার শ্রীশ্রীমৎ জগন্নাথ স্বামী গুরু মহারাজকে বলছেন, "চলো, আজকে আমরা প্রাতঃভ্রমণে বেরোই।" হুম, তো আরো কয়েকজন শিষ্য তারা প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, যাচ্ছেন। যেতে, যেতে কলকাতায় অনেক লাইফ মেম্বার আছে যারা, হ্যাঁ, আজীবন সদস্য। আচ্ছা, তো বলেছে, "ওই যে দেখছো বাড়িটা, ওইটা আমাদের একজন আজীবন সদস্যের বাড়ি। চলো আমরা যাই। হ্যাঁ, সেখানে ওনার সঙ্গে সাক্ষাৎ করে আসি।" তো উনি গেছেন। তো এইদিকে ওনার বাড়িতে নক করাতে ওনার সেবক চলে এসেছেন, হ্যাঁ, হুম, যে কাজ করে চাকর। সে এসে বলছেন যে, "আমাদের প্রভুজি তো, উনি তো অর্চন করছেন। আচ্ছা, তো আপনি একটু অপেক্ষা করুন।" তো তখন ওনাকে বলছে যে, "তুমি", শিশুরা বলছেন যে, জগন্নাথ স্বামী গুরু মহারাজ বলছেন যে, "দেখলে তো? এই যে আমাদের লাইফ মেম্বার, এ এখনো অপরিপক্ক আছে, অপরিণত। হুম। সে জানে না যে মানে সাক্ষাৎ গুরুদেব এসছে। সাক্ষাৎ গুরু এসে গেছে। আর সে মনে করছে তাকে যে ওয়েটিং এ রেখে গুরুদেবকে ছেড়ে ওই অর্চনটাই নাকি অর্চনটা প্রধান। হতে হবে। শাস্ত্রে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ সেবা করার থেকে তার ভক্তকে সেবা করা অধিক গুরুত্বপূর্ণ, সাক্ষাৎ ধরিত্বেন সমস্ত সমস্ত শাস্ত্রে। শাস্ত্রে। হ্যাঁ, ভক্ত সদা ভব্যতে সদ্ভি। কিন্তু প্রভুর্য প্রিয় তস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। সেই গুরুকে আমরা বন্দনা করছি, সাক্ষাৎ হরি। হরি। তো এখন কিন্তু প্রভুর্য আছে। তো আমাদের প্রভুপাদ বলছেন যে, "এই দেখো, এই যে ভক্তটা, এটা হচ্ছে অপরিণত বা কনিষ্ঠ স্তরে আছে। তা তার জানা উচিত যে এই বিগ্রহ সেবাচ্ছে, যে গুরুদেব এসছেন, তার সেবা অধিক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের এটা সবসময় বিবেচনা করা উচিত।" এটা বললেন এবং তারা, ভক্তরা অনেক শিক্ষা লাভ করলেন। হুম। এইভাবে তিনি সবাইকে শিক্ষা দিয়েছেন প্রতি পদে, পদে। কারণ আমরা তো এইভাবেই শিক্ষা লাভ করতে পারি। আমরা তো জন্মলগ্ন থেকে সব শিক্ষা পাই না। মানে এখানে সাধুসঙ্গ বা গুরুদেবের সঙ্গ মানে কি? গুরুদেবের সাথে থাকলে হ্যাঁ, শাস্ত্র ঘেঁটে আপনি যে শিক্ষা লাভ করার কথা, একদম চাক্ষুষ। সেটা আপনি গুরুদেব বা সিনিয়র ভক্তরা ওই উনারা নিজেদের জীবনকে এমনভাবে পরিচালনা করেন, যার মাধ্যমে প্রতিটা পদক্ষেপে, পদক্ষেপে শিক্ষা আছে। তো প্রভুপাদ এবং গুরুদেব এভাবে শিক্ষা দিচ্ছেন। যেখানে গুরুদেব চলে এসেছেন ঘরে, তাকে ওয়েটিং রুমে রেখে তিনি অর্চন করছেন। হুম। প্রয়োজন নেই, গুরুদেব চলে এসেছেন। আপনি অর্জন করছেন, ভগবানের সেবা করছেন গুরুদেবের নির্দেশেই। গুরুদেব যেখানে চলে এসেছে সেখানে তার কোনো প্রয়োজন নেই। প্রভু এটা বোঝাতে চাচ্ছেন। এটা হ্যাঁ, এক ধরনের এবার আপনারা শিক্ষা। জানেন, এই কথা প্রসঙ্গে আমি বেশি কিছু বলব না। হুম, তো শাস্ত্রে আছে যে জীব গোস্বামী পাদ তিনি উল্লেখ করেছেন হুম, যে মন্দির পূজারী সে বিগ্রহ নিয়ে যদি থাকে ব্যস্ত, আর আচ্ছা, যারা উপস্থিত আছে দর্শনার্থী তাদেরকে যদি উপেক্ষা করে, হ্যাঁ, তাহলে সে তখন মনে হবে সে কনিষ্ঠ অধিকারী আচ্ছা, ভক্ত। হুম, তো এখন কনিষ্ঠ অনেক স্তর আছে। আপনাদের মধ্যে হয়তো এই প্রসঙ্গে হয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে না, কি করে বিগ্রহ ছেড়ে দিয়ে যাব? কিন্তু উল্লেখ আছে হ্যাঁ, যে বিগ্রহ থেকে যে ভক্ত, হুম, তাদেরকেও গুরুত্ব দিতে হয়, তাই না? হুম। তো বিশেষ করে গুরুদেবদেরকে তো অবশ্যই গুরুত্ব দিতে হবে। হুম? তো এইভাবে, আমার একটা জিনিস মনে পড়ল। হ্যাঁ, সেটা হলো মহাপুর সময় একজন উনার ভক্ত ছিলেন। মহাপ্রভু শুয়েছিলেন। হ্যাঁ, তাকে গোবিন্দ, টপকে গিয়েছিলেন গোবিন্দ গোবিন্দ। ঘোষ। এটা যদি একটু লিঙ্ক করে বলেন। ওই তো গোবিন্দ, তিনি তো ওনার সেবক ছিলেন না? হ্যাঁ,
এখন একদিন উনি প্রসাদ পেয়ে শুয়েছিলেন। তো মহাপুরুষ শুয়ে আছেন। হ্যাঁ, ঠিক আছে? মানে দরজার হ্যাঁ, দরজার চিলাকোটার একটা সাইডে শুয়েছিলেন। হ্যাঁ, তখন উনি ডিঙাতে পারছেন না। ডিঙাতে পারছেন না। হ্যাঁ, গুরুদেবের কাছে ডিঙানো অপরাধ। হ্যাঁ, তখন উনি চিন্তা করছে কি করবে, কি করবে? তখন একটা চাদর আস্তে করে পাতলেন, হ্যাঁ? আচ্ছা, পেতে সেটাকে অতিক্রম করে চলে গেলেন। চলে গেলেন। যে, যে এইভাবে যাওয়া যায়। হুম, তো এরকম শাস্ত্রে আমরা যদি ভালো করে খুঁটিনাটি করে মানে স্ক্রুটিনাইজড করে আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা তো বিভিন্ন বিভিন্ন বিধান আমরা সেখান থেকে পেতে পারি। না তখন মহাপ্রভু একবার বলছিলেন, হ্যাঁ, "তুমি তো আমি যখন ঘুমাই তখন তুমি এই সাইডে ছিলে। হ্যাঁ, আমি ঘুম থেকে উঠে দেখলাম তুমি ওই সাইডে আছো।" হ্যাঁ, ওই সাইডে একটা কাজ ছিল। সেটা উনি করছিলেন না। হ্যাঁ, কিছু একটা ছিল। তখন উনি বললেন তখন সিদ্ধান্ত নিলেন গোবিন্দ ঘোষ যে, "আপনার সেবার জন্য আমি গিয়েছিলাম। হ্যাঁ, আর আর নিজের এইদিকে আসাটা এটা আমার জন্য দরকার ছিল। হ্যাঁ, এটাই, এটাই। সেজন্য আমার জন্য দরকার না, ইম্পোর্টেন্ট না দিয়ে আপনার সেবার জন্য ইম্পোর্টেন্ট আপনাকে ডিঙিয়ে গেছি।" হ্যাঁ, মানে এখানে বোঝা যাচ্ছে যে ভগবানকে ডিঙিয়েও যদি ভগবানের সেবা করা যায় সেটা গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, সেক্ষেত্রে ভগবানের বিগ্রহকে রেখে স্বয়ং ভগবানের যে যিনি প্রতিনিধি গুরুদেব যখন আপনার ঘরে চলে আসেন, সেই গুরুদেবকেই সেবা করাটাই সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। হুম, যে আমার মনে হলো তাই। হ্যাঁ, একটু খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘায়িত হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ, তো না এগুলো সব আলোচনা সাপেক্ষ ব্যাপার, তাই না? হ্যাঁ, তো এইবার আমি আলোচনা করতে চাই যে আমাদের জয়পুর মন্দির, এখন তো আপনারা অনেকে গেছেন। জয়পুর মন্দির দেখেছেন খুব সুন্দর, হুম, হুম। রাজস্থানে। রাজস্থানে। তো একটা মন্দির তৈরি করতে গেলে তো অনেক কষ্ট করে অর্থ সংগ্রহ করতে হয়। তো যাই হোক একবার কি হয়েছে, তা খবর এসছে যে জয়পুর মন্দিরে এক অচ্যুতানন্দ, হ্যাঁ? তিনি অর্থ সংগ্রহ করছেন। আচ্ছা। তো মানে এক মন্দির তৈরি করার জন্য। হ্যাঁ, কিন্তু ডোনেশন কালেকশন প্রকৃতপক্ষে করছেন। এক অচ্যুতানন্দ ছিল। আপনারা শুনেছেন হুম। প্রভুপাদের শিষ্য অচ্যুতানন্দ। আচ্ছা, হ্যাঁ। খুব, খুব মানে খুব ভালো মানে একদম নামী হ্যাঁ, ভক্ত। প্রভুপাদের ঘনিষ্ঠ ভক্ত। তো তাকে হায়দ্রাবাদে পাঠানো হয়েছিল। আচ্ছা। তা সবাই চিন্তা করছে হায়দ্রাবাদে তো অচ্যুতানন্দ, আর এই অচ্যুতানন্দ আবার কোত্থেকে এলো? ওকে। জয়পুরে। ঠিক আছে। তো ওই জয়পুর থেকে অনেক কয়েকজন ভক্ত এসছেন মুম্বাইতে এসছেন। এসে বলছেন যে আমরা তো আজীবন সদস্য হয়েছি, লাইফ মেম্বার হয়েছি। আমাদের অচ্যুতানন্দ হুম, আমাদেরকে লাইফ মেম্বার করেছে। হুম। হ্যাঁ? তখন বুঝতে পেরেছেন যে তিনি সমস্ত কিছু নকল করেছেন। যে আমার মন্দিরের মানে মন্দিরের যে নকশা, হ্যাঁ, রসিদপত্র, স্ট্যাম্প-ট্যাম্প সব নকল করেছেন। আচ্ছা। করে এভাবে অর্থ সংগ্রহ করছেন। তখন ভক্তরা গিয়েছেন। হ্যাঁ, সেই জয়পুরে গেছেন। জয়পুরে গিয়ে তখন তাকে নিয়ে এসছেন। কথা ভুলিয়ে ভালিয়ে তাকে নিয়ে আসছেন। হুম, হুম। নিয়ে এসে প্রভুপাদের কাছে হাজির হয়েছেন। আচ্ছা। এই মায়াপুরে হুম, প্রভুপাদের হুম, কাছে নিয়ে চলে এসেছেন। তো প্রভুপাদ বলছে, "কি খবর? কি হচ্ছে এসব?" বলেছে, "গুরুদেব আপনি খুব কৃপালু। হুম, আপনি কৃপা করবেন। আমি আপনার কাছে সম্পূর্ণ শরণাগত হচ্ছি। হুম, হ্যাঁ? আপনার দর্শনে আমার হৃদয় পরিবর্তন হয়েছে। হুম। আমি যা করে ভুল করেছি, ভুল স্বীকার ভুল করেছেন। স্বীকার করছি। হুম, আমি আমার জীবনটাকে পরিবর্তন করতে চাই হুম। এবং ভক্ত হতে চাই।" ভালো, ভালো কথা বলছেন। আচ্ছা, তখন প্রভুপাদ এদিকে পুলিশকে খবর দিয়েছেন। আচ্ছা, পুলিশ, সিআইডি, পুলিশ সুপার চলে এসেছেন আচ্ছা। মায়াপুরে। হুম, হুম, তখন ওদের সামনেই যে, "দেখুন না কি করব? এই দেখুন এ কি বলছে? এ আমার শরণাগত হতে চাইছে। এখন আমার কাছে কেউ যদি শরণাগত হয়, হুম। তাদেরকে আমি দূরে ফেলে রাখতে পারি? আচ্ছা। তো কি করব বলুন?" তো আমি বলি, "দেখুন আপনি বুঝুন কি আমি তো এসছি এদেরকে ধরার জন্য। এ তো সুবিধার না বলে মনে হচ্ছে। হুম, এ তো একজন চোর ব্যক্তি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? তো এই ভালো কথা বলছে। হুম। কিন্তু পরে এখন কি করবে তার পরে কেউ কোনো জানে গ্যারান্টি না। নেই। তো আপনি দেখুন কি করবেন?" হ্যাঁ, বলে, "ঠিক আছে তাহলে আমি একে গ্রহণ করছি। হুম। হ্যাঁ? সেবা দিই। যে ভালো সেবা করুক। না থাকলে তো আবার আপনারা তখন আপনারা আছেন।" হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন ওনাকে সেবা দেওয়া হয়েছে, হিসাব নিকাশ সেবা দেওয়া হয়েছে। তো উনি সেবা করছিলেন, করতে, করতে এমনকি সকালবেলা মঙ্গল আরতির সময় হুম, ভক্তরা দেখছেন যে তিনি একটা ব্যাগ হাতে নিয়ে চলে যাচ্ছেন। হুম। তো আমার ভক্তরা কি ছেড়ে দেবে নাকি? ভক্তরা আবার ধরেছেন। ধরেছে। ধরে আবার শিল প্রভুপাদের কাছে নিয়ে গেছেন। হুম। শিল প্রভুপাদ বলছেন যে, "কি খবর? তোমাকে আমি আশ্রয় দিলাম। আশ্রয় দিলাম আশ্রয় বিশ্বাস দিলাম। করে। তুমি বললে থাকবে। আর তুমি সমস্ত বিশ্বাস ভঙ্গ করে তুমি চলে যাচ্ছ। হ্যাঁ, তাহলে তুমি তো কোনো সুবিধার মানুষ না। হ্যাঁ, কথা রাখলে না।" হ্যাঁ, ব্যাস তখন আবার পুলিশকে কল করা হলো। হ্যাঁ। তখন পুলিশ তাকে আবার ধরে নিয়ে চলে নিয়ে গেল। চলে গেল। আচ্ছা। এই যে অবস্থা। তো সেই বিল্ডিং এটা কোথায় হচ্ছে না? এটা হচ্ছে আপনার জয়পুরে। জয়পুরের দিক থেকে নিয়ে এসেছি। কোথায় না আচ্ছা। মায়াপুরে। ওকে। আর লোটাস বিল্ডিং এ সব হচ্ছে। লোটাস আচ্ছা, বিল্ডিং তো আচ্ছা, আচ্ছা। থাকেন তো? হ্যাঁ, হ্যাঁ। এই লোটাস বিল্ডিং তো আগে ছিল না। আগে ছিল যে আমাদের গেটের সামনে ১ নম্বর গেট যেটা মেইন গেট, তার সামনে যে ভজন কুটির, সেখানে সবাই থাকতেন ওই করে ঘরে। আচ্ছা। তারপরে তো ওই লং একটা বাউন্ডারি ওয়াল হয়েছে না? হুম, ওইখানে ঘরে থাকতো। তো যাই হোক ওই ভজন কুটির যে কুঁড়ে ঘরটা ছেড়ে লোটাস বিল্ডিং এ সবাই স্থানান্তরিত হলো। ওই বড় বিল্ডিংটা, হুম, ৪ তলা বিল্ডিং। তো এই লোটাস বিল্ডিং এ যখন এই স্থানান্তরের সময় উদ্বোধন হচ্ছে।
উদ্বোধন হওয়ার সময় তো কি করতে হয়, একটা আমার ফিস্ট করতে হবে। হুম, তো সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর সবাই আমন্ত্রিত হয়েছেন। তারপরে বিরাট বড় একটা ভোজনের ব্যবস্থা হয়েছে। সবাই আনন্দ সহকারে প্রসাদ পেয়েছেন। পাওয়ার পরে এই এখন যেখানে পঞ্চরত্ন মন্দির দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে ছিল না পঞ্চরত্ন মন্দির। হুম, আমি নিজে দেখেছি, সেখানে ফাঁকা মাঠ ছিল। হুম। হ্যাঁ? তো সেইখানে সমস্ত পাতা ফেলেছে। সেখানে কলা পাতা ঢাই হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ? ফিস্টের প্রসাদ। ফিস্টের প্রসাদ। তখন প্রভুপাদ বারান্দায় এক কোণে গেলেন। সে বারান্দা লোটাস বিল্ডিং এর হুম, প্রান্তে। হ্যাঁ? দেখছেন পাতা পড়ে আছে। তা ঘরে বসে আছেন। শিল প্রভুপাদ ঘরে এসছেন। আ শেষমত জগন্নাথ গুরু মহারাজ বসে আছেন চালানের তলায়। তো হঠাৎ একটা আওয়াজ পাচ্ছেন। কি একটা আওয়াজ হচ্ছে। তো বাইরে গিয়ে জানলা দিয়ে প্রভুপাদ দেখছেন, প্রভুপাদ যে সেখানে স্থানীয় কিছু ছেলে ভিখারি, ওই ছেঁড়া জামাকাপড় পরে সে ওই উচ্ছিষ্ট পাতা থেকে সব করছে, খাওয়ার চেষ্টা করছে। আচ্ছা। আর সেখানে কুকুরও চলে এসছে। ওহো! কুকুর এসে সংঘর্ষ করছে ওদের সঙ্গে, কুকুরের হুম। সঙ্গে সংঘর্ষ খাওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা। এঁটো যে পাতাতে যে হ্যাঁ, খাবারগুলো লেগেছিল সেগুলো খাওয়ার জন্য। যে এমন দৃশ্য হুম, যদি কোনো, আমি একটা সংযোজন করছি আরকি। হুম। যে কোনো বিদেশি সাংবাদিক যদি থাকতো, হ্যাঁ, যে ফটোগ্রাফার, ছবি তুলে ছবি তুলতে মানে এটা ওয়ার্ল্ড, মানে একটা ফার্স্ট সে হতো। এত হ্যাঁ, যে বুভুক্ষ হুম। মানুষ, যে কত বুভুক্ষ, ভারতের ক্ষুধার কি জ্বালা, হ্যাঁ, যার জন্য একটা শিশুরা যাদের পড়াশোনা করার কথা, পড়াশোনা না, তাদের হুম, সেই অবস্থায় তারা মানে খাবার খুঁজে বেড়াচ্ছে আর কুকুরের সঙ্গে সংগ্রাম করছে। সংগ্রাম করছে। তো এইদিকে ছিল প্রভুপাদ করুণাময়, তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। তখন তিনি শিষ্যদের বললেন যে, "দেখেছো কি অবস্থা? তারা কত কি দুর্দশাগ্রস্ত হলে হুম, তখন এই অবস্থা হতে পারে। তা আমি চাই যে আমাদের এই মন্দিরের কত ১০ মাইল ১০ মাইল। ব্যাসার্ধ, হ্যাঁ? যত মানুষ আছে কেউ যেন অভুক্ত না থাকে।" হুম, সেই কথা শোনার পর সবাই গুরুত্ব সহকারে এই কি করেছে, ফুড ফর ফুড ফর লাইফ। লাইফ, হ্যাঁ? যে আজীবন মানে জীবনের জন্য খাদ্য, এইটা তখন ওই সৃষ্টি মানে তখন থেকে চালু হয়। তখন থেকে শুরু হয়। এবং আমি নিজেও দেখেছি এই আপনাদের সুলভ ভোজনালয়, হুম, সেখানে আমরা যেতাম। আমরা এই শনিবার যেতাম সার্ভিস সার্ভিস। করতে, সবাই আসতো স্থানীয় লোকেরা। তো তখন থেকে চালু ছিল যে সপ্তাহে ৫ দিন যারা শিশু, বৃদ্ধা, মহিলা, গর্ভবতী এদের জন্য দেওয়া হতো। আর যে ২ দিন হুম, হিন্দু, মুসলিমরা, খ্রিস্টানরা তারা আসতো। আচ্ছা। তারপর তখন থেকে এই লাইফ এই মানে ফুড ফর লাইফ চালু হলো। হুম, হ্যাঁ? এবং এখনো পর্যন্ত সে ব্যাপক ভাবে সারা পৃথিবী জুড়ে, তাই না? হুম, এই ফুড ফর লাইফ চালু আছে। তো সেই ঘটনাটা ঘটেছিল এই মায়াপুরে, শ্রীধাম মায়াপুরে, যার কথা আজকে আমাদের বললাম। তা কেমন লাগলো জানাবেন। আশা করি সবার ভালো লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এই ধৈর্য সহকারে শ্রবণ করছেন। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ আপনাদেরকে ঈশ্বর বাংলায় এত সুন্দর ভিডিওগুলো আপনারা দেখছেন এবং আপনারা সেগুলো আ কমেন্ট করছেন, প্রশ্ন করছেন বা আপনাদের যদি কোনো এরকম অভিজ্ঞতা থাকে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।